যুক্তি, তর্ক, কে এগিয়ে কে পিছিয়ে, চুলছেরা বিশ্লেষণ নিয়ে ব্যাটেল গ্রাউন্ডে সঙ্গে টেনশন, কাটায় কাটায় টক্কর। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা। আপনাদের সাথে আরো একবার আমি কিংসু। একদম ঠিক পুজোর পর, তাই সমস্ত দর্শক বন্ধুদের ডিজিটাল বাংলা পরিবারের পক্ষ থেকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। অনেকদিন পর আজকে আমরা আমাদের এই ডিজিটাল বাংলার পর্দায় শুরু করলাম কাটায় কাটায় টক্কর। অর্থাৎ বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়, আর ঠিক সেই বিধানসভা নির্বাচনের আগেই রাজনৈতিক তৎপরতা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আপনারা সকলেই জানেন, মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী থেকে নির্বাচন কমিশন তৎপরতা কিন্তু শুরু। ইতিমধ্যে বিহার নির্বাচন চলছে, তাই তার আগে রাজনৈতিকভাবে কি পরিস্থিতিতে দাঁড়িয়ে, কি অবস্থা, কি মনে করছে সাধারণ মানুষ, এই সব কিছু নিয়ে আমাদের কাটায় কাটায় টক্কর। আমাদের সাথে যে অতিথিরা রয়েছেন তাদের সাথে পরিচয় করার আগে দেখবো একবার প্রতিবেদন। খোকন মিয়া 1971 সালে কোচবিহারে জন্মগ্রহণ করে। 4 ভাই বোন নিয়ে ছিল তাদের সংসার। বাবা প্রথম অবস্থায় শিক্ষকতা করতেন ও পরবর্তীতে কৃষি কাজের সাথে যুক্ত হন। ভজরপুর সরকারি হাই স্কুল থেকেই পড়াশোনা করার পাশাপাশি 1988 সাল থেকেই নিজের এলাকায় বুথ স্তরে কংগ্রেসের হয়ে রাজনীতিতে প্রবেশ করেন খোকন মিয়া। দাদু হানিফ মিয়া সিদ্ধার্থ শঙ্কর রায় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই সময় কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি ছিলেন এবং সেই সূত্রে কোচবিহার শহরের দাদুর বাড়িতে তার যৌবন শুরু হয়। মূল রাজনৈতিক স্তরে প্রবেশ দাদুর হাত ধরেই বলা যেতেই পারে। দীর্ঘ 10 বছর দাদুর বাড়িতে থাকার ফলশ্রুতি স্বরূপ 1993 সালে কোচবিহার 1 নং ব্লকের পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েও হেরে যান। 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সেই বছরই তৃণমূল কংগ্রেসের হয়ে পঞ্চায়েতে দাঁড়িয়ে হেরে যান তিনি। এরপর 2003 সালে পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে, আবারও হেরে যায়। 2008 সালে 16 নম্বর জেলা পরিষদের হয়ে দাঁড়িয়ে হেরে যান তিনি। 2013 সালে সুটকাবাড়ি অঞ্চল থেকে পঞ্চায়েত সমিতিতে জিতে তৃণমূল কংগ্রেসের হয়ে এবং কোচবিহার 1 নং ব্লকের পূর্ত ও পরিবহনের কর্মাধ্যক্ষ নির্বাচিত হন। 2018 সালে খুগমারি অঞ্চল থেকে পঞ্চায়েত সমিতিতে জিতে পুনরায় কোচবিহার 1 নং ব্লকের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ নির্বাচিত হন। বারংবার রাজনৈতিক জীবনে নির্বাচনে হারার সম্মুখীন হলেও রাজনৈতিক ময়দানে দাঁড়িয়ে থেকে লড়াই করার ইচ্ছার গ্রহণযোগ্যতায় মানুষের খুব কাছাকাছি ছিলেন তিনি। 1995 থেকে 1998 পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যাওয়ার আগ পর্যন্ত কোচবিহার 1 নং ব্লকের যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। 1998 থেকে 2008 পর্যন্ত কোচবিহার 1 নং ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন খোকন মিয়া। আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে তাই এই বিশেষ প্রতিবেদন। আমাদের সাথে রয়েছেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন মিয়া, তাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। এর পাশাপাশি আমাদের আরেকজন যে অতিথি আছে, একবার সেই প্রতিবেদনটাও দেখব, তারপর মূল আলোচনায় যাব। সঞ্জয় চক্রবর্তী জন্ম 1980 সালে। সারদা শিশু তীর্থের প্রাথমিক পড়াশোনার পর মহারাজা নৃপেন্দ্রনারায়ণ হাই স্কুল থেকে মাধ্যমিক, জেঙ্কিন্স স্কুল থেকে উচ্চ মাধ্যমিক ও পরবর্তীতে আলিপুরদুয়ার কলেজ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর পাশ করেন তিনি। কলেজে থাকার সময় ভারতের ছাত্র ফেডারেশনের বিরোধিতা দিয়েই তার ছাত্র আন্দোলন শুরু। আরএসএস পরিবারের জন্ম। বাবা ছিলেন পেশায় অবসরপ্রাপ্ত সেনা ও পরবর্তীতে রাজ্য সরকারি কর্মী। 3 ভাইয়ের সংসার ছিল তাদের। 1998 সাল থেকে ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। এরপর 2002 সালে দাওয়াগুড়ি অঞ্চলের যুব সভাপতি নির্বাচিত হন। 2003 সালে দাওয়াগুড়ি অঞ্চলে বিজেপির অঞ্চল সম্পাদক। 2005 সালে ওই ব্লকেরই যুব সভাপতি এবং 2009 সালে জেলার যুব কোষাধ্যক্ষ, 2011 সালে জেলার যুব সাধারণ সম্পাদক,
2014 সালে যুব মোর্চার সাধারণ সম্পাদক হন তিনি। 2016 সালে পরপর দুবার জেলার সম্পাদকের দায়িত্ব ছিলেন তিনি। 2017 সালের জেলা সাধারণ সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজনীতির আঙ্গিনায় দাঁড়িয়ে বুথ, ব্লক ও পরবর্তীতে জেলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বের সাথে দায়িত্ব পালন করে এসেছেন। বিরোধী রাজনৈতিক দল হিসাবে দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লড়াইয়ের ময়দানে সামনে থেকে নেতৃত্ব দেন এই সঞ্জয় চক্রবর্তী। শুনছিলেন সে কথাই, অর্থাৎ আমাদের পরের যিনি অতিথি তিনি কোচবিহার জেলা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী। তাকেও অনেক অনেক শুভেচ্ছা এবং বিজয়ার শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানাই। যে অনুষ্ঠানে আমরা আছি, অর্থাৎ এই কাটায় কাটায় টক্কর, সেই অনুষ্ঠান এখন আমরা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে শুরু করব। প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্ন আমি করব খোকনবাবুকে। আপনি একদম মাটি থেকে উঠে এসেছেন, অর্থাৎ একদম গ্রাসরুট থেকে রাজনীতি করছেন। দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, একটা সময় কংগ্রেস, তারপর তৃণমূল কংগ্রেস। তো হঠাৎ এত দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক চাপানুত্তর দেখার পরেও আপনি না পছন্দের তালিকায় চলে গেলেন কেন? দেখুন, সমস্ত বিষয়টা তো দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা ভালো মনে করবে এবং দল যাদেরকে দিয়ে দলের শ্রীবৃদ্ধি ঘটবে তাই ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তগুলো আমিও ব্যক্তিগত দিক থেকে মেনে নিয়েছি। না, মনে হয় না কি দীর্ঘদিনের ব্লক সভাপতি, আপনি 2020 সালে যখন নতুন মানে ঘোষণা হলো কমিটি, জেলা কমিটি, তখন দায়িত্বে এলেন। এখানে কোথাও একটু মানে যদি আমি একটুখানি অন্যভাবে ধরি যে তৃণমূল কংগ্রেস চম্বলে রয়েছে এবং সেই জায়গায় আপনি বাগী হয়ে গেলেন, এরকম কি মনে হচ্ছে? না, দেখুন, সমস্ত বিষয়টাই তো দলের উপর নির্ভর করে। এখন দল যাকে দিয়ে সঠিকভাবে পরিচালিত হবে সেটাই বোধহয় ভাবছেন, তাই দল করছেন, সেই সিদ্ধান্তে নিচ্ছেন। আমি সঞ্জয় বাবুর কাছে যাব। সঞ্জয় বাবু, ছাত্র রাজনীতি, তারপর ব্লক, বুথ এবং শেষ পর্যন্ত জেলার রাজনীতি, তো কি মনে করেন আগামী দিনের আরো বেশি গুরু দায়িত্ব কি আপনার প্রাপ্য? কারণ দীর্ঘদিন ধরে আপনি এই রাজনীতি করে এসেছেন। কোনো এক সময় ভারতের ছাত্র ফেডারেশনের বিরোধিতা দিয়ে রাজনৈতিক জীবন শুরু, ব্লক করতে করতে আর জেলা, এবং আপনি রাজ্য সম্পাদকও ছিলেন যুব। তো সেই জায়গায় কি মনে হচ্ছে না যে এখন যে দায়িত্বে আপনি আছেন আরো বেশি দায়িত্ব পাওয়া উচিত ছিল বা আরো বেশি দায়িত্ব আপনি পেতে পারেন? দেখুন, সর্বপ্রথমেই বলি, আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ সৈনিক, আর এই সাধারণ সৈনিক হিসেবেই নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করি। আর আমাদের যে বিচারধারা, সেই বিচারধারার মধ্যেও এটাই যে নিজেকে সৈনিক হিসাবে সে যে দায়িত্বই দল দেবে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করাটাই একজন সৈনিকের কাজ। আর আরেকটা বিষয় বলি আপনাদের, যে দায়িত্ব, পদ, এগুলো আমাদের খুব ক্ষণস্থায়ী বিষয়। কারণ আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টিতে প্রতি 3 বছর পরপর সভাপতি বাধ্যতামূলক বদল হয়, আর সেই সঙ্গে সঙ্গে সমস্ত দায়িত্বের পরিবর্তন হয়। তো এখানে দলের কাজ করাটা মূল ব্যাপার হিসাবে আমি মনে করি। আর তাতে আমার কি দায়িত্ব এলো, কি দায়িত্ব দল আমাকে দিল, সেই বিষয়ে না ভেবে দলের সংগঠনকে কিভাবে মজবুত করা যায়, দলকে কিভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনা যায়, এটাই মূল লক্ষ্য রেখে আমরা বিশেষ করে আমি এই লক্ষ্যেই কাজ করছি। আগামী দিনেও এই লক্ষ্যেই কাজ করে যাব। এই আলোচনায় আসবো আমরা, তার আগে আপনাদের জানাই যে রাজনৈতিক জীবন, আমাদের সামনে যে দুইজন অতিথি রয়েছেন আজকে, অর্থাৎ সঞ্জয় বাবু এবং খোকন মিয়া, একদম বুথ স্তর থেকে তাদের রাজনৈতিক জীবন শুরু। তারা একদিকে যেমন রাজনীতি করেন, পেশাগত দিক থেকে তারা প্রত্যেকেই ব্যবসার সাথে যুক্ত। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দুজনেই মাটি কামড়ে থেকে রাজনীতি করেছেন, কিভাবে সাধারণ মানুষ জীবনযাপন করে তা তারা নিজে চোখে দেখেছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমার দুজনের কাছেই প্রশ্ন, প্রথমে আমি খোকনবাবুকে দিয়েই বলি যে তৃণমূল কংগ্রেস বারংবার বলছে যে তারা
ভোটে লড়ার ক্ষেত্রে উন্নয়নকে হাতিয়ার করবে। এবং আমি কিছুদিন আগে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বলেছিলাম যে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রায় ৭৮টা প্রকল্পের উদ্বোধন করেছেন, যেই প্রকল্পের যারা তৃণমূল কংগ্রেসের দায়িত্বে আছেন তারা হয়তো অনেকেই বলতে পারবেন না অতগুলো প্রকল্পের নাম। একটি বই জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল, সেই বইয়ে রয়েছে প্রকল্প, সেই প্রকল্প কিভাবে সুবিধা পেতে পারে, কি কি রয়েছে। তবে একথা সত্যি যে কন্যাশ্রী রূপশ্রী বিশ্ব দরবারে সমাদৃত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে উন্নয়নকে হাতিয়ার করেই আপনারা ২১-এর লড়াইয়ে নামতে চলেছেন। কিভাবে এই উন্নয়নকে হাতিয়ার করে চলবেন? দেখুন, দীর্ঘ ৩৪ বৎসর পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। সেই জায়গাটায় পশ্চিম বাংলার গঙ্গা ওপার থেকে শুরু করে কুচবিহার জেলার তিস্তা, তোরসা, কালজানি, রায়ডাক, শঙ্কর, সালটিয়া বিভিন্ন নদ নদী পেরিয়ে ৩৪ বৎসরের লাগামহীন সন্ত্রাস, হাজার হাজার মা বোনের স্মৃতির সিঁদুর অকালে মুছে যাওয়া, বাংলার ক্ষুধার্তের জ্বালা, বেকারত্বের জ্বালা, অনেক কিছুই এই বাংলায় ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৮ সালে ১ জানুয়ারি নিপীড়িত, বঞ্চিত, সজলহারা, সন্তানহারা সর্বস্তরের বাংলার মানুষের কাছে আশীর্বাদ নিয়ে তৃণমূল কংগ্রেস গঠন করেছে। বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বামফ্রন্টের বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন সময় আন্দোলনী পরিকল্পনা তৈরি করে বাংলার মানুষকে আমাদের নেত্রী, আমাদের দল বুঝিয়ে দিতে পেরেছি যে একমাত্র বামফ্রন্টের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভব। এই পিছিয়ে পড়া বাংলা, এই নিপীড়িত বঞ্চিত বাংলা, এই বাংলার উন্নয়নকে সামনে নিয়ে যেতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার। তাই ২০১১ সালে পশ্চিম বাংলার আপাময় মোর জনসাধারণ দুহাত পেতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে। সেই আশীর্বাদটুকু মাথায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের সরকার গঠন করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা আগে বলেছিলেন, নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হারিয়ে যাওয়া বাংলাটার উন্নয়ন করতে হবে। কবি মনি ঋষিদের এই বাংলা সমস্ত কিছু মানচিত্র দীর্ঘ ৩৪ বৎসরে বামফ্রন্ট ধুলে সাৎ করে দিয়েছে। তাহলে কি আপনারা এই বিধানসভায় উন্নয়নকে হাতিয়ার করছেন? তো দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গকে কলকাতার থেকে শুরু করে কুচবিহার, কাকদ্বীপ থেকে শুরু করে কুচবিহার, আমাদের যে মানুষের রাজনীতি মানে কি? দেখুন, রাজনীতি হচ্ছে ভোটাররা ভোট দেবে, ভোটারদের মৌলিক অধিকার পাইয়ে দিতে হয়। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভারতবর্ষের মধ্যে জানেন যে হ্যাঁ, মানুষের অধিকার মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার বদ্ধপরিকর। সরকারি জনপ্রতিনিধিরা, বিগত দিনের যেমন সরকারি প্রতিনিধিরা মানুষের মৌলিক অধিকার পৌঁছে দিতে পারিনি, তেমনি আমরা, আমাদের দল, আমাদের নেত্রী, আমরা বলতে পারবো যে প্রত্যেকটা মানুষের বাংলার ঘরে ঘরে আমাদের উন্নয়নমুখী পরিকল্পনা পৌঁছিয়ে দেওয়া হয়েছে। এইখানেই আসবো সঞ্জয় বাবু, এইখানে প্রশ্ন যে এরা বলছে উন্নয়নকে হাতিয়ার দেয়া। দীর্ঘ ৩৪ বছর বামফ্রন্টের রাজত্বকালের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আসার পর ওর যে উন্নয়নের ধারা বয়ে গেছে এবং তাকে ধরেই হাতিয়ার করে ২১-এর নির্বাচন লড়বে। আপনাদের কি পরিকল্পনা, কি ম্যানিফেস্টো? তাদের তো হয় এতগুলো প্রজেক্ট রয়েছে, যে প্রজেক্টগুলোর কথা আমি বললাম প্রায় ৭৮টা, যার মধ্যে কতগুলো বিশ্বের সমাদৃত। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কি চাইছেন? আপনাদের কি পরিকল্পনা, নাকি শুধু হাওয়ায় ভোটে জিতবেন এই চিন্তা ভাবনা রয়েছে? দেখুন, ভারতীয় জনতা পার্টি হাওয়ায় রাজনীতি করে না। বিজেপির যে বিচারধারায় চলে সেই বিচারধারার মধ্যে আমাদের প্রমুখ এবং প্রথম লক্ষ্য হচ্ছে সমাজের অন্তিম শ্রেণী, সেই অন্তিম শ্রেণীর উন্নয়ন, যেটা কিনা বিগত এই ৬ বছরে কেন্দ্রে সরকার গঠন হওয়ার পর থেকেই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী
মাননীয় নরেন্দ্র মোদীজি অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়েছেন। সেই উজ্জ্বলা যোজনার গ্যাস থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা থেকে শুরু করে একটা একটা বলবো, যেমন আয়ুষ্মান ভারত যে প্রকল্পটি প্রধানমন্ত্রী চালু করেছিল, পশ্চিমবঙ্গে সেটা লাগু হতে দেওয়া হয়নি। কেন? গ্রামের অন্তিম পরিবারে একদম অন্তিম পংক্তিতে যে বসে রয়েছেন সাধারণ গরিব মানুষ, তারা 5 লক্ষ টাকা মেডিকেল সুবিধা পাবে, 5 লক্ষ টাকার। এবার ওনারা কি পাচ্ছেন? আমার দাদা বললেন যে তৃণমূল কংগ্রেস উন্নয়নের জন্য রাজনীতি করছে। হ্যাঁ, আমি বলবো ঠিক বলেছেন উনি। মানুষ এই বিশ্বাসটা করেই 2011-তে দিদিকে এই পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসিয়েছিলেন। কিন্তু দিদি কি করলেন? 5 লক্ষ টাকা, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, 5 লক্ষ টাকার যে চিকিৎসা বিমা, সেই বিমার সুবিধা থেকে বঞ্চিত করলেন। কিষাণ সম্মান নিধি, কৃষকদের যে 2000 টাকা করে, আজকে পর্যন্ত প্রায় 14,000 টাকা প্রত্যেক প্রান্তিক কৃষক, সেই কৃষকদের টাকা পাওয়া থেকে বঞ্চিত করলেন। আমরা শুনতে পেলাম কিছুদিন আগেই যে ফেডারেল স্ট্রাকচার বলে আওয়াজ তুলে কেন নরেন্দ্র মোদীজি ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে সমস্ত সরকারি সুযোগ সুবিধার অর্থ প্রদান করছেন, সেই নিয়েও আমরা বিরোধিতা করতে তাহলে কি দেখেছি। আপনারা 21-এর বিধানসভায় মূল ম্যানিফেস্টো কি হবে আপনাদের? একদম পরিষ্কার, বিজেপি উন্নয়নের জন্য ভারতবর্ষের ক্ষমতায় এসেছে, করে দেখিয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষমতাতে আসার জন্য বিজেপি উন্নয়নকেই মূল হাতিয়ার করবে। আপনি এই কথা বলছিলেন, কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই যে কোভিড সিচুয়েশনের পর যে রাজ্য ধরে ধরে যে টাকা পাওয়ার কথা, পশ্চিমবঙ্গ তা পায়নি। এই প্রসঙ্গে আসবো, তার আগে যে কথা আপনাদের বলবো সেটা হচ্ছে যে 100 দিনের কাজ। জানেন আপনারা যে 100 দিনের কাজে কোচবিহার জেলা প্রথম স্থান অধিকার করেছে। অর্থাৎ 100 দিনের যে কাজ হয়, সেই 100 দিনের কাজে কোচবিহার জেলা প্রথম স্থান। এটা যেরকম সত্যি, ঠিক পাশাপাশি যদি 100 দিনের কাজে আমরা দুর্নীতির ক্ষেত্রটা দেখি, সেখানেও কোচবিহার খুব একটা পিছিয়ে নেই। আপনারা 100 দিনের কাজ নিয়ে জানেন যে গ্রামের মানুষকে 100 দিনের কাজ দেওয়ার জন্য রাজ্য সরকার বারংবার চেষ্টা করে এসেছে, এবং আমি বললাম যে কথা প্রথম হয়েছে, কিন্তু দুর্নীতির ক্ষেত্রেও পিছিয়ে নেই। কি বলবেন খোকনবাবু? দেখুন, দুর্নীতির কথাটা তো মুখে বললে হয় না, দুর্নীতিটা প্রুফ করতে হয়, প্রমাণ করতে হয়। বিরোধী দল তারা বলবেই, তাদের কাজ বিরোধিতা করা। 100 দিনের কাজ আজকে শুধু কুচবিহার নয়, ভারতবর্ষের মধ্যে কেন্দ্রীয় যে নরেন্দ্র মোদী সরকার, ওনাদের রাজ্যগুলো আছেন, ওনাদের মুখ্যমন্ত্রী আছেন, ওনাদের কেন্দ্রের সরকার আছেন, ওই রাজ্যগুলো 100 দিনের কাজের নিরিখ, মানুষের মৌলিক অধিকার 100 দিনের কাজের মধ্য দিয়ে শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া, সেই জায়গাটায় ভারতীয় জনতা পার্টির যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা আছেন, সরকার ক্ষমতায় আছেন যে সমস্ত রাজ্যে, এবং কেন্দ্রীয় সরকার, তাদের ক্ষমতা হয়নি। একমাত্র আমরা বলতে পারি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী 100 দিনের কাজ ভারতবর্ষের সুনাম অর্জন করেছে, নরেন্দ্র মোদীর সুনাম অর্জন করেছে। 100 দিনের কাজ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে যে ভারতবর্ষের মধ্যে বাংলা আজ যেটা ভাবে, আগামীকাল আমাদের দেশ ভাববে। তা সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, নরেন্দ্রবাবু দেখছেন, মোদী ভাই দেখছেন, মোদী সরকার যে আছে সরকার দেখছেন, আর মোদী সরকারের বিভিন্ন স্টেটগুলো আছে, সেই সমস্ত মুখ্যমন্ত্রীগুলো দেখছেন। 100 দিনের কাজ নিয়ে বারংবার অভিযোগ উঠছে, কি বলবেন সঞ্জয় বাবু? দেখুন, উনি ঠিকই বলেছেন, আপনিও ঠিকই বলেছেন, তথ্য তাই বলছে। 100 দিনের কাজে কুচবিহার প্রথম স্থান অধিকার করেছে। কিন্তু কারচুপিটা গোড়ায় কোথায় সেটা আমি বলে দিচ্ছি। কারচুপিটা হয়েছে, আপনারা একটু ভালো করে খোঁজ নেবেন, এনআরজিএস যে প্রকল্পটা চলে, সেই প্রকল্পের যে 100 দিনের কাজ করার যে কার্ড হয়,
এনআইজিএস কার্ড, সেই কার্ডের সংখ্যা অ্যাট প্রেজেন্ট কত, আগে কত ছিল, কত কার্ড ডিলিট করা হয়েছে। এবার সংখ্যা কমিয়ে অঞ্চলগুলোতে, প্রত্যেকটা অঞ্চলে এই রকম অভিযোগ আমরা ডিএম সাহেবকে এক ভ্যান, এক ঠেলা গাড়ি সেই অভিযোগপত্র দিয়েছি যে যাদের কার্ড ডিলিট হয়েছে সেই কার্ড তালিকাভুক্ত করার জন্য, পুনরায় তালিকাভুক্ত করার জন্য আমরা এক ঠেলা গাড়িতে করে সেই কাগজের বান্ডিল আমরা ডিএম সাহেবের কাছে নিয়ে সেই জায়গাগুলোতে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তর কেন পশ্চিমবঙ্গ সরকারকে সার্টিফিকেট করলেন? সার্টিফিকেট কেন দিলেন? যে পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার 100 দিনের কাজের গতি ভারতবর্ষের মধ্যে 1 নম্বর স্থান দখল করেছে। অবশ্যই। কেন কেন্দ্রীয় সরকার তো ভারতীয় জনতা পার্টির সরকার, কেন আমাদের সরকারকে তারা সার্টিফিকেট প্রদান করলেন? আমি স্বীকার করছি, তাদের রাজ্যগুলো তো আছে, সেই রাজ্যগুলো আমাদের সেই রাজ্যগুলো ওনারা দুর্নীতিগ্রস্ত, আমাদের সরকারিভাবে কোথাও সরকারিভাবে 100 দিনের বুথে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনারা কোন সেটা মানুষের কাছে আমরা সঠিক তবে সঞ্জয় এর কথা তথ্য দিয়ে আমি বলতে পারবো এই 100 দিনের কাজে আমরা এগিয়ে আছি, কাজের আগামী দিনে অগ্রগতি। এখন বিজেপি পরিচালিত যেই রাজ্যগুলো রয়েছে সেইখানে কিন্তু 100 দিনের কাজের এই গতি নেই। আমি তো এক বাক্যে স্বীকার করে নিলাম সেই কথা, কারণ একটা বুথে, আমি ছোট করে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি, একটা আপনাদের রাজ্যগুলো তো সেই চুরি করতে পারে, আমাকে আপনাদের কর্মীদের বলতে পারেন শেখায়নি তো, সেই জন্য করে দেখান। 200 জন কার্ড এতগুলো রাজ্যের মধ্যে যদি আমরা 1 নম্বর স্থান দখল করতে পারি, আপনারা করে দেখান। আপনি একটু শুনুন, পাশে তো ত্রিপুরা আছে আমাদের রাজ্য। বলছি 200 জন একটা বুথে যা কার্ড হোল্ডার, তাদের সকলকে কাজ দিতে পারেনি আমার অন্য রাজ্যের, আমার পরিচালিত সরকার। পশ্চিমবঙ্গে কি হয়েছে, 200 জনের জায়গায় সেই কার্ড সংখ্যা কমিয়ে 50 করা হয়েছে। তো স্বাভাবিকভাবে 50-এ 100% অ্যাচিভমেন্ট করা খুব সহজ। 100 দিনের কাজ, তার ডাটা, এই কারচুপিটা আমার দিনের কাজের ডাটা সমস্ত কেন্দ্রীয় সরকার, সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরে 100 দিনের কাজের ডাটা কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর তারা কন্ট্রোলিং করে। আমাদের কারচুপির কিছু নাই, চুরির কারচুপি নাই, কিছু নাই। আমি আমাদের দিল্লির সঙ্গে আমাদের দল এবং আমাদের সরকারের কোনো পার্থক্য নেই। আমাদের সরকার এবং সাধারণ মানুষের কথা আমরা এগিয়ে গিয়েছি, মানুষের মৌলিক অধিকার, মানুষকে আমরা কাজ দিতে পেরেছি। সামনে আসুন, মানুষকে আমরা কাজ দিতে পেরেছি। এই আলোচনায় থাকবো 100 দিনের কাজ নিয়ে। একদিকে যেমন রাজ্যে বিভিন্ন সময়ে রাজ্যে স্থান অধিকার করেছে, ঠিক পাশাপাশি 100 দিনের কাজ নিয়েও বিভিন্ন দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজ্য তথা জেলা রাজনীতি। এখন এই প্রসঙ্গেই যাব, আমরা জানি আমরা এক অতিমারির মধ্য দিয়ে যাচ্ছি, অর্থাৎ কোভিড-19। এখানেই আসবো একটা প্রশ্নে যে খোকনবাবু, আপনি এমন একটা মানুষ যে একদম গ্রাসরুট থেকে উঠে এসেছেন। এই যে মানুষের ফসল ফলানো, 100 দিনের কাজ বা বিভিন্ন যে শ্রমিক যারা দিন আনি দিন খায়, তাদের সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত এবং অন্যান্য নেতৃত্ব থেকে আপনি অনেক বেশি এটা উপলব্ধি করেছেন। আপনার বাড়ি গ্রামে ছিল। ঠিক একদম রাজ্য এবং কেন্দ্রের পরিসংখ্যান বলছি, পরিযায়ী শ্রমিক সব থেকে বেশি আসে কোচবিহার জেলাতে, যার পরিমাণ 2 লক্ষ। আমি যদি রাজ্যের পরিসংখ্যান দেখি 1,78,000, তার মধ্যে থেকে প্রায় 1 লক্ষ শ্রমিক আবার ফিরে যাচ্ছে, যাদেরকে সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে তাদেরকে 100 দিনের কাজের মধ্যে আওতায় আনতে হবে বা কাজ দিতে হবে, এবং মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছেন। তারপরেও এত লোক কেন ফিরে যাচ্ছে, কেন তারা আবার ভিন রাজ্যে যেতে হচ্ছে? তাহলে কি এই রাজ্যে কাজের কোনো পরিবেশ নেই, বা না আপনারা কাজ দিতে অক্ষম? দেখুন, এই বিষয়গুলো কেন্দ্রীয় অর্থ মন্ত্রক, কেন্দ্রীয় সরকার যদি রাজ্যের সরকারগুলোকে যদি সঠিকভাবে, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক রাজ্য সরকারগুলোকে যদি সঠিকভাবে অর্থ বরাদ্দ না করে, তাহলে রাজ্য সরকারগুলোর ক্ষমতা নেই তাদের নিজস্ব অর্থ দিয়ে নিজস্ব সমস্ত কিছু করে তারা পরিযায়ী শ্রমিক হোক, বেকারত্বের জ্বালায় হোক, সেটা সমস্যার সমাধান করা সম্ভব নয়। সম্ভব একটাই, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক যদি অর্থনৈতিক দিক থেকে রাজ্যের সরকারকে
তারা সহযোগিতা করে শিল্প, কল কারখানা, এই প্রশ্নে আসবো, সঞ্জয় বাবু, কর্ম আমি আপনাকে- কেন্দ্রীয় সরকারের অর্থের উপর নির্ভর করবে রাজ্য সরকার। এই যে প্রশ্নটা, রাজ্য সরকার তো গভর্নর না, খোকনবাবু যে কেন্দ্রীয় কথাটা সরকার বলছেন, কন্ট্রোলিং এ অর্থ আমরা যখন অর্থ দেখি গভর্নর। যে অর্থমন্ত্রী ভারতবর্ষের বুকে এটা ইতিহাস যে একজন অর্থমন্ত্রী প্রায় 7 দিন ধরে প্রেস মিট করেছেন আপনার এই যে নতুন কোভিড সিচুয়েশনের পরে, এবং তাতে তিনি যা বলেছেন রাজনৈতিক মহলে এটাই ধারণা যে এটা একটা লোন মেলা, লোন দেওয়া হয়েছে এবং সেখানে প্রত্যেক মানে বিভিন্ন খাতে অর্ধবরাদ্দ ছিল। বারবার পশ্চিমবঙ্গের ক্ষমতাশীল দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এমনকি আধিকারিকদের পক্ষ থেকে, নেতৃত্বের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে রাজ্যে যে পর্যাপ্ত টাকা পাওয়ার কথা কেন্দ্রের তরফ থেকে তা পায়নি, সেই কারণেই পরিযায়ী শ্রমিকদের ফিরে যেতে হচ্ছে। একদম সোজাসুজিভাবে আক্রমণ কেন্দ্রীয় সরকারের দিকে, কি বলবেন? দেখুন, আমি ওই প্রশ্নের জবাবই দিতাম, আপনি আবার ওটাই করলেন। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে ডেটা, যেটা তথ্য, সেটা দিয়েছেন। কারণ আপনি জানেন সেটা মুখে মুখে চলে না, ওটা একটা অফিসিয়াল প্রসিডিওর আছে। তার জন্য সঠিক তথ্য কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। যারা একটা বাজেট, যেটাকে আমরা বলি সোজা বা কথায়, বাজেট একটা দিতে হবে। তো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে বারংবার সেই বাজেট চেয়েছে যে আপনার কতজন লোকের জন্য সেই বরাদ্দ চাই। আমরা বারবার দেখেছি কেন্দ্রীয় সরকারকে সেই বাজেট চাইতে সংখ্যা কত, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত আপনার রাজ্যে, আপনার প্রত্যেকটা জেলায় বা আপনার রাজ্যে সংখ্যা কত, আজও পর্যন্ত রাজ্য সরকার সেই হিসাব দিতে পারেনি। কারণ রাজ্য সরকারের সেই রকম কোনো ডেটাই নেই। কারণ ওই ডেটা যদি থাকে তাহলে পশ্চিমবঙ্গের যে খোলস চেহারাটা, কঙ্কালসার চেহারাটা, সেটা সারা ভারতবর্ষের কাছে উজাড় হয়ে যাবে। কারণ দায়বদ্ধতা কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় এখানে দায়বদ্ধতার কোনো ব্যাপার নেই। কারণ আজকে ভারতবর্ষের আপনারা কেন্দ্রীয় সরকার আন্দোলন করেন, কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যের পরিযায়ী শ্রমিকের তালিকা দিতে পারেনি। এই দায়িত্বটা কেন্দ্রীয় সরকার, সরকারের শুধু রাজ্য সরকারের নয়, কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতা আছে। এই বেলা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা আছে, এই সেই সংস্থা নিয়ে তারা সার্ভে আরো করলো না। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা আছে, সেই সংস্থাগুলোকে দিয়ে কেন পরিযায়ী শ্রমিকদের তালিকা সার্ভে করলো না? কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সার্ভেলেন্স ব্যবস্থা রয়েছে, সেই সার্ভেলেন্স দিয়ে কেন কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের তথ্য থাকবে না? আপনার কথা সঠিক যে রাজ্যকে তথ্য পাঠাতে হবে কেন্দ্রের কাছে, তারপরে সেই তথ্যের সার্ভেলেন্স হবে, সত্যতা হবে। সে যেভাবে ভোটার লিস্ট তৈরি হয় সেরকম ভাবে রাজ্যে আছে, তাহলে তা ক্ষেত্রে এইবার অভিযোগ কেন? সরকারের কাছে ডাটা থাকবে না, এটা তো হতে পারে না। কেন্দ্রীয় সরকারের কাছে প্রত্যেকটা ডাটা তাদের স্কোপ অনুযায়ী, তাদের সোর্স অনুযায়ী কেন্দ্রীয় সরকারের কাছে প্রত্যেকটা ডাটা আছে সারা ভারতবর্ষে আছে। কিন্তু সেই ডাটা দিতে তো রাজ্য সরকার বদ্ধপরিকর। সেই ডাটা পারেন না। রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে, অন্য অন্য রাজ্যের সরকার সেই সহযোগিতা পারেন না। কারণ আমাদের রাজ্যের সরকার বিভিন্ন স্টেট থেকে যেভাবে পরিযায়ী শ্রমিকদের আমরা নিয়ে এসেছি, অন্য অন্য রাজ্যের এই প্রসঙ্গে আসবো, এই খুব গুরুত্বপূর্ণ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, খুব গুরুত্বপূর্ণ এই জায়গায় আসবো যে একটি গুরুত্বপূর্ণ নিয়ে বিষয় নিয়ে কিন্তু সারা দেশ বলুন, সারা রাজ্য বলুন, একটা অস্থিরতা তৈরি হয়েছিল, তা হচ্ছে ট্রেন। এই যে শ্রমিকগুলোকে লকডাউনের পরে ফিরিয়ে নিয়ে আসার যে তথ্য, সেই ট্রেন নিয়ে বিস্তর অভিযোগ এবং সেই ট্রেন নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত একদম চরমে উঠেছিল, কি বলবেন? আপনারা বারবার দেখেছেন রেলমন্ত্রীকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিতে যে আপনারা ট্রেনগুলো নিন, ট্রেনগুলো নিন, ট্রেনগুলো নিন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তখন সেই ট্রেনগুলোর নাম করোনা এক্সপ্রেস দিয়েছিল, আমরা কেউ ভুলিনি। আশা করি রাজ্য সরকারের না, রেল দপ্তরটা কেন্দ্রীয় সরকারের। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকার রেল দপ্তরের সিআরপিএফ কে ব্যবহার করলো না কেন? বলেনি কেন মাননীয় কেন্দ্রীয় সরকার করোনা এক্সপ্রেস দিয়েছিল। কেন্দ্রীয় সরকার অর্থনীতির দিক থেকে দেউলে হয়ে গেছে। করোনার কোভিডকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার রেল মন্ত্রক
রেল মন্ত্রক ব্যর্থ, তখন রেল মন্ত্রক ব্যর্থ ছিল। আপনি এখানে যে বলছেন এই যে লকডাউন, তাহলে এই পরিযায়ী শ্রমিক বলুন বা যারা ভিন রাজ্যে কাজ করে আমাদের জেলার লোক বলুন, রাজ্যের লোক বলুন, তাদেরকে আগে ফিরিয়ে আনা হলো না কেন? কেন লকডাউনের কেন পরে? দিল না কেন্দ্রীয় সরকার? পশ্চিমবঙ্গের আপনি যেটা বললেন, কুচবিহারে যদি 2 লক্ষ পরিযায়ী আপনাদের শ্রমিক হিসাবে হয়ে 1,78,000 রাজ্য সরকারের রিপোর্ট। না, যদি 1 লক্ষ এইভাবে 1.5 লক্ষ বললে হবে যদি না। হয়ে থাকে একটু পরিযায়ী শুনতে শ্রমিক, হবে, শোনার মানুষ কেন্দ্রীয় বলতে হবে। সরকার বিভিন্ন স্টেটের এই রাজ্যের থেকে, কুচবিহার জেলার থেকে, পশ্চিমবঙ্গ রাজ্যের থেকে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা কাজের সংস্থানে গিয়েছিলেন। কেন ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রের সরকার সেই সমস্ত রাজ্যগুলোকে তাদের শেল্টার দিল না? আসবো এই প্রশ্ন আপনার কাছে। কেন সাজু, দিল না? সাজু, আমি আপনাকে জানাই, একদম সোজাসুজি। একটু শুনুন, কারণ দর্শক বন্ধুরাও শুনতে সুবিধা হবে ওনাদের। একজন একজন করে বললে শুনতে সুবিধা হবে। এবার কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করার আগে ভারতবর্ষের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছিলেন, virtual। আমরা সবাই জানি। কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছিলাম পশ্চিমবঙ্গের কোনো প্রতিনিধি সেখানে ছিলেন না। পশ্চিমবঙ্গের কোনো প্রতিনিধি সেখানে ছিলেন না। ওনারা এটাকে নাটক বলেছিলেন। আমরা কেউ ভুলিনি। কিন্তু কেন্দ্র আমি যখন বলছি যখন একটা প্যাকেজ ঘোষণা করে, তার জন্য স্পেসিফিক কোন রাজ্যে সে যদি ক্ষমতায় নাও থাকে, তার জন্য তাকে সমান প্যাকেজ ঘোষণা করতে হবে। বারংবার মুখ্যমন্ত্রীর দপ্তরে মুখ্যমন্ত্রীকে এবং স্বরাষ্ট্র সচিবকে কেন্দ্র থেকে চিঠি পাঠানো হয়েছিল, আপনার রাজ্যের যে অধিবাসীরা রাজ্যের বাইরে আছে তাদেরকে ফেরানোর ব্যবস্থা করুন, এবার তাদেরকে ফেরত নিন। আদতে কোথা থেকে নেবে? কারণ পশ্চিমবঙ্গ সরকারের কাছে কোনো তথ্যই নেই। দায়িত্ব তো আপনাদের রাজ্যের আছে। এবার আপনাদের কেন্দ্রীয় সরকারের সেই দায়িত্বটা আছে, তো আপনাদের কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার সেই সমস্ত রাজ্যে এই মুহূর্তে সেই সমস্ত রাজ্যের রাজ্য সরকারকে কেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের কেন্দ্র সহযোগিতা আপনার করলেন কথা না? মানলাম। তাহলে পরিযায়ী শ্রমিকরা সারা ভারতবর্ষে একদম রাস্তাঘাটে ট্রেনে বিক্ষোভ হয়েছে, বিক্ষোভ হয়েছে। মানুষ মারা গিয়েছে। কেন্দ্রীয় সরকার আমরা শুনেছি কেন্দ্রীয় সরকার এই জায়গাটায় লাগতো, কারণ কেন্দ্রীয় সরকারের কোনো পরিকল্পনা নেই। দেখিনি। লকডাউনের আগে কেন্দ্রীয় সরকার এক মিনিট, এই যে শ্রমিক যারা ভিন রাজ্যে কাজ করতে গেছে, আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি না, সারা ভারতবর্ষের চিত্রটাই এক। তারা কিন্তু একটা সময় বাধ্য হয়েছিল পায়ে হেঁটে ফিরতে, এবং সেখানে দুর্ঘটনাও ঘটে। ব্যর্থ কেন্দ্রীয় সরকারের এবার প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় সরকার যদি মনে করতেন যে কেন্দ্রীয় সরকার যদি মনে করতেন যে পরিযায়ী শ্রমিক ভারতবর্ষে লকডাউন হবে, এক মিনিট, সরকার যদি এক মিনিট, আমি এই প্রশ্নেই যাচ্ছি যে এই যে যারা ফিরে এসেছিল বা যারা ফিরছিল, তাদের একটা দায়বদ্ধতা যেইখান দিয়ে যে রাজ্যে রয়েছে সেই রাজ্যের সরকারের, পাশাপাশি কেন্দ্র সরকারের। এবার রাজ্য সরকার যদি করোনা এক্সপ্রেস বলে সেই এক্সপ্রেসকে ঢুকতে দেবে না বলেন, তাহলে এখানে কেন্দ্রের দায়টা কিভাবে আসে? ক্ষমতাটা রেল মন্ত্রকের কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। ফেডারেল স্ট্রাকচার হিসাবে সমস্ত কিছুই জানেন। দায়িত্বটা কেন্দ্রীয় সরকারের, দায়িত্বটা কেন্দ্রীয় সরকারের। কেন এখন রেল চলছে? হয়নি কেন চালু হয়নি? কারণ পশ্চিমবঙ্গ সরকার এনওসি দেয়নি। কেন ট্রেন চালু করছেন? রাজ্যের সরকারকে বলছেন এই আলোচনা কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বলে ভিন রাজ্যে যে বিভিন্ন শ্রমিকরা কাজ করেছে, জেনে বলতে হবে, যে রাজ্যে যে শ্রমিকরা ক্ষমতা গেছেন বলে। তাদের নিয়ে যে রাজনৈতিক চাপানুত্তর তা চলবে। এখন আরো একটি প্রশ্ন কিন্তু বারবার চারা দিচ্ছে মাথা ছাড়া, তা কি কোভিড পরিস্থিতি চলছে এই রাজ্যে নয়, সারা বিশ্ব জুড়ে। তার মধ্যে আমরা জানি না এই রোগের প্রতিষেধক কবে এসে পৌঁছবে। কেন্দ্র থেকে বলা হচ্ছে প্রতিষেধক দ্রুত আসবে, এবং সে নিয়ে গবেষণাও চলছে। একটি দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, যে কোনো প্রতিষেধক তার একটা নির্দিষ্ট সিস্টেমে চলতে। আমি একটা উদাহরণ দিয়ে জাস্ট আপনাদের বলি, আপনারা যতই একটি আম গাছ লাগানোর পর তাতে সার দিন, জল দিন, মাটি দিন, তার একটি নির্দিষ্ট সময় লাগবে সেই গাছে আমটি ধরতে। তা আপনি যাই করুন না কেন, ঠিক সেভাবেই একটা নির্দিষ্ট প্রসিডিওরের মধ্যে দিয়েই প্রতিষেধক আসে। তার আগে আমরা যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে রয়েছি, সেই স্বাস্থ্য ব্যবস্থার চিত্রটা আপনাদের একবার দেখাবো যে কি অবস্থায় রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা। দেখুন, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছে সমস্ত মানুষ বারংবার, এবং এই স্বাস্থ্য ব্যবস্থার প্রসঙ্গ যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে তা কিন্তু নয়। এখানে যেই সমস্ত রাজ্যগুলিতে বিজেপি পরিচালিত সরকারও রয়েছে, তাদেরও যে স্বাস্থ্য ব্যবস্থা খুব উন্নত। দীর্ঘ সময় লকডাউন গেছে, এই লকডাউনের সময় কেন স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো হলো না?
কেন এই অবস্থা? শুধু পিপি কিট, মাস্ক, গ্লাভস এই কথা বলেই তো সীমাবদ্ধ থাকা যাবে না। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিস্তর প্রশ্ন। আপনাদের একবার দেখাবো যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অভিযোগ রয়েছে কিনা। এরই মাঝে রাজ্যের সরকার সুপার স্পেশালিটি কিছু হাসপাতাল তৈরি করেছেন, তার মধ্যে কোচবিহারেও মাতৃমা রয়েছে। সেই ছবি, সেখানে দাঁড়িয়ে মানুষ কি বলছে একবার দেখাবো। আমাদের বাচ্চাটা আমি দেখে গেলাম ভালো সুস্থ বাচ্চা, আঙ্গুল সুস্থ, একটু পরে এসে দেখি বাচ্চা মরে গেছে। কেন এটা পাবো আমরা? আপনি জিজ্ঞাসা করেছিলেন কি হয়েছিল? জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম কি তোমার বাচ্চা একটু পরে পরে একটু অসুখ হইতেই পারে, 3 বার পরে ওষুধ পাল্টাবো। বাচ্চাটা দেখে গেলাম না সুস্থ, একটা চুষতেছে আঙ্গুল, আমি কোলে নিছি, রক্ত ধরতে পারে না, আমি দেখতেছে তাও সিস্টারে দেখে নাই, লক্ষ্য করে নাই। আমি পরে সিস্টারে বললাম, এটা কোচবিহার মাতৃমার সামনের চিত্র। কিন্তু যদি আপনাদের আমি বলি যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, তাহলে এ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই যে শুধু প্রযোজ্য তা নয়, অন্যান্য জায়গায় কোভিড নিয়ে বিস্তর অভিযোগ। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় কোভিড আক্রান্ত রোগীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান সময় মতো পরিষেবা এবং সঠিক পরিষেবা না পাওয়ার জন্য। আমি প্রথমেই সঞ্জয় বাবুর কাছে যাব। সঞ্জয় বাবু, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বারংবার গাইডলাইন, আজকেও গাইডলাইন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, এটি গাইডলাইন প্রকাশ করেছে যা রাজ্যকে দেওয়া হয়েছে, এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যেভাবে বলছে প্যান্ডেমিক অ্যাক্ট অনুযায়ী যেহেতু মহামারী আইন চলছে, প্রত্যেক রাজ্য তা মানতে বাধ্য। সেই আইনে যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী চলছে। কিন্তু তারপরেও কি আপনার মনে হচ্ছে না যে সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা যে অবস্থায় রয়েছে তা সঠিক নয়? তার কারণ মানুষ ভেন্টিলেশন পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না, পরিষেবা পাচ্ছে না। শুধু পিপি কিটি কি এই সমস্যার সমাধান? কারণ দীর্ঘ প্রায় বহুদিন লকডাউন ছিল, তার মধ্যে কি স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো যেত না? দেখুন, আমার একটা কথা মনে পড়লো, কে তুমি হরিদাস। কে তুমি হরিদাস কথাটি আমার মনে পড়লো এই জন্য, যেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সম্পর্কে এই উক্তি করতে পারেন, তিনি ফেডারেল স্ট্রাকচার মুখে বলে যতই বলুন, তিনি কিভাবে মানবেন? আমি অত দূরে যাচ্ছি না, কোচবিহারের ক্ষেত্রেই বলি, যেহেতু কোচবিহারে আমাদের সাংসদ রয়েছে, তো সাংসদ জন্য 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে স্পেসিফিকভাবে। আজ অবধি আমরা সেই টাকার ইউটিলাইজেশন দেখলাম। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন প্রত্যেকটা সময় ছিল যে কোথায় কি করতে হবে, কোথায় কি করতে হবে না। এবার আপনারা কেন্দ্রীয়, যেহেতু দেশের যে কেন্দ্র সরকার, তিনি যখন গাইডলাইন দিচ্ছেন, পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও তো তার গাইডলাইন আছে যে আপনাকে এই করতে হবে, তার জন্য নির্দিষ্ট বরাদ্দ আছে। আপনি পশ্চিমবঙ্গের কথা বলছেন, কিন্তু আপনি যদি উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্য দেখেন যেখানে বিজেপি পরিচালিত সরকার রয়েছে, সেখানেও স্বাস্থ্য ব্যবস্থা ঠিক নেই। কিছুদিন আগে দিল্লি নিয়ে বিস্তর অভিযোগ হয়েছিল, দিল্লিতে বিজেপির শাসনে নেই। আর আমি দিল্লির কথা বলছি না, যেই জায়গায় আপনাদের রয়েছে কথা বলছেন, আমি উত্তরপ্রদেশে সেই রকম কোনো কিছু আমি দেখিনি। তবে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের তুলনায় প্রায় 3 গুণের থেকেও বেশি বড় স্টেট, সেখানে লোক সংখ্যাও ভারতবর্ষের মধ্যে 1 নম্বর। তো স্বাভাবিকভাবে একটা সরকার সবেমাত্র কিছুদিন আগেই ভারতীয় জনতা পার্টির এলো, সেই সরকারের পক্ষে এত দিনের যে জঞ্জাল, সেই জঞ্জাল সরিয়ে পূর্ণাঙ্গ একদম রিফ্রেশ ব্যবস্থা করতে একটু সময়ের দরকার আছে। আর যেটা বলছি সেটা হচ্ছে যে তার মধ্যে থেকেও উত্তরপ্রদেশে যেই সরকারি সুযোগ সুবিধা সাধারণ জনগণ পেয়েছেন, আমার মনে হয় না ভারতবর্ষের অনেক রাজ্যই সেই রকম সুবিধা পেয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে পায়নি। দেখুন, আজকে নতুন করে কোভিড নিয়ে তো আলোচনা নয়, আমি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এই বলছি। স্বাস্থ্য ব্যবস্থা কোভিড নিয়ে এটা দীর্ঘ একটা বড় রাস্তা, একদমই তাই। এই বড় রাস্তার মধ্যে কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় যে রয়েছে, তার যে পরিবেশ এবং পরিকাঠামো, সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের হসপিটালি ব্যবস্থা, নার্সিং ব্যবস্থা,
হেলথের ব্যবস্থা পরিকাঠামো কি আছে কি নেই, এটা কোনো সার্ভে তারা করেনি। না করার পর যেমন তুফান আসে, ঝড় আসে, এইরকম করেই এরা ভাবছে যে ঝড়টা এসছে, ঝড়টা থেমে যাবে। এর জন্য কেন্দ্রীয় সরকার দায়ী, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় দপ্তর এর জন্য দায়ী। আজকে মানুষ আজকে কোভিডের জন্য রাস্তায় ঘাটে পড়ে মারা যাচ্ছে, তার জন্য সমস্ত দায়ী কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের কি কোনো দায়বদ্ধতা না? রাজ্য সরকার আমাদের দায়বদ্ধতা আছে, কিন্তু আমরা দায়বদ্ধতা পালন করছি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে একটা গ্রাম পঞ্চায়েত পর্যন্ত আমরা প্রত্যেকটা কোভিড যারা আক্রান্ত পরিবার, প্রত্যেকটা পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি, তাদের সঠিক ট্রিটমেন্ট করার ব্যবস্থা করেছি। সঠিকভাবে তাদের পরিবারকে কিভাবে সহযোগিতা করে, খাদ্য বস্ত্র থেকে শুরু করে সব ধরনের আমরা সহযোগিতা আমাদের সরকার করেছে। আমাদের সরকার যেভাবে কোভিডকে সামনে রেখে যুদ্ধকালীন পরিস্থিতিতে মানুষের পাশে সরকার, বলি একটু ব্যাখ্যা করে মমতা বলুন। বন্দ্যোপাধ্যায়ের সরকার, কি সহযোগিতা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন? যেভাবে সেটা একটু যুদ্ধকালীন ব্যাখ্যা করে বলুন। পরিস্থিতিতে মাঠে কারণ ময়দানে রেশনিং নেমে ব্যবস্থার মধ্যে জীবন ঝুঁকি কেন্দ্রীয় নিয়ে সরকার বরাদ্দ করেছে। আমরা ময়দানে নেমেছি। আপনারা কাটিং আপনাদের করেছেন। বিজেপির কোন সাংসদ, আপনাদের কোন বিধায়ক আপনারা ময়দানে ছিলেন? রেশনের চাল, মমতা রেশনের বন্দ্যোপাধ্যায় ডাল, ময়দানে ছিলেন, সেগুলো কাটিং মমতা করেছেন। বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনার ময়দানে এই ছিলেন, কোচবিহারের মমতা আলোচনা- বন্দ্যোপাধ্যায়ের এই প্রশাসন আলোচনায় ময়দানে আমরা ছিলেন। থাকবো। কোচবিহারের জমি উঠেছে মেডিকেল রাজনীতি। কলেজ। আপনাদের কোন আপনারা রাজ্যে, এটা- আপনাদের আপনারা রাজ্যগুলোতে সেটাই গিয়ে দেখছেন দেখুন আপনারা। মুখ্যমন্ত্রী কিভাবে মানুষ রাস্তায় ঘাটে মারা তবে যাচ্ছে। তবে শান্তবাবু, আমাদের শান্তবাবু, রাজ্যে কোনো মানুষ একটা- মারা যায়নি। খোকনবাবু, একটা আমাদের কথা, একটা রাজ্যে কথা। কোনো রাস্তায় একটা ঘাটে প্রশ্ন কোভিডে কিন্তু, কোনো লোক একটা প্রশ্ন মৃত্যু কিন্তু দেখাতে আমি পারবেন আপনাদের না। পশ্চিমবঙ্গে এই জন্য রেকর্ড রাস্তায় ঘাটে নেই। আমি আপনাকে বলছি, মৃত্যুর এই মিছিল আমাদের প্রসঙ্গে রাস্তায় যেমন নেই। এই যে খোকনবাবু বলছিলেন, কোভিডে মারা গেলে, কোভিডে মমতা মারা গেলে বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে ডাক্তারদেরকে কোভিডকে চেঞ্জ সামনে আমি আপনাকে এই রাখছে, প্রসঙ্গে আসছি। মানুষের খোকনবাবু, পরিষেবা, এক মিনিট, আমি এই পরিষেবা আসছি, পরিষেবার পরিষেবার ক্ষেত্রে আমি আসছি, এক মিনিট, সঠিক খোকনবাবু। পরিষেবা পৌঁছে দিয়েছেন আজকে এই কোভিডকে মুহূর্তে সামনে রেখে। দাঁড়িয়ে প্রত্যেক রাজ্য সরকার কোভিডের একটা গাইডলাইন আছে। সেই গাইডলাইন অনুযায়ী কেউ যদি করোনায় সংক্রমিত হন, প্রত্যেক রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গেও তার ব্যতি রেখে নয়, পশ্চিমবঙ্গের থেকেও বারংবার সেই কোভিড নিয়ে তাদের কাছে খবর এসেছে, তাদেরকে খোঁজ নিচ্ছেন। তাদের, আমার ক্ষেত্র হয়েছে, আমি নিজেও আক্রান্ত হয়েছিলাম এবং সেই সময় আমি অ্যাডমিনিস্ট্রেশনের প্রচুর সহযোগিতা পাই, অনস্বীকারযোগ্য। কিন্তু এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে যেভাবে রাজনৈতিক প্রোগ্রামগুলো নেওয়া হচ্ছে, অর্থাৎ আমি কোনো নির্দিষ্ট দলকে বলছি না, বিজেপি, তৃণমূল, বামফ্রন্ট, যাকেই বলুন, যে পরিস্থিতির মধ্যে দেওয়া হচ্ছে, তা কি করোনাকে রোধ করতে কেন্দ্র বা রাজ্য কেউ সাহায্য করবে? আমি একবার আপনাদের ছবিগুলো দেখাবো যে কি অবস্থার মধ্যে এই যে রাজনৈতিক দলগুলি তাদের বিভিন্ন কর্মসূচি পালন করছে। তারপরে আমি আপনাদের প্রশ্ন করব, কারণ অনুষ্ঠান একদম শেষের দিকে, এরপরে আমরা একদম জেলার রাজনীতি ঢুকবো। দেখুন এই যে পরিস্থিতি, রাজনৈতিক দলগুলির বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপ, আমি এককভাবে কোনো দলকে বলছি না, প্রত্যেকটি দলকে বলছি, যে তৃণমূল হোক, বিজেপি হোক বা বামফ্রন্ট হোক। এর কথা, মান্যতা দেওয়ার কথা বলা হয়েছে, মাস্কের কথা বলা হয়েছে। আপনার ছবি দেখলে বুঝতে পারবেন মাস্ক বা সোশ্যাল ডিস্টেন্সিং এর অনেক কিছুই এর মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। আদৌ কি এভাবে রাজ্য কেন্দ্র সংঘাত করে সম্ভব করোনাকে রোধ করা? কি বলবেন? দেখুন, করোনার সময়কাল থেকেই বিজেপি প্রধান বিরোধী দল অফিসিয়ালি না হয়েও বর্তমান পশ্চিমবঙ্গে অফিসিয়াল বিরোধী দল হিসাবে বিজেপি আত্মপ্রকাশ করেছে, আর তৃণমূল কংগ্রেস শাসক দল হয়ে মূল প্রতিপক্ষ বিজেপিকে বেছে নিয়েছে। সেই কারণের জন্য করোনার সময়কালে আমরা দেখেছি আমাদের এমপি, এমএলএদের, ইভেন বিজেপির নেতা নেত্রীদের সমস্ত জায়গায় আবদ্ধ করে রাখা হয়েছে করোনার দোহাই দিয়ে। মানুষকে কিছু দিতে হবে বলে করোনার দোহাই দিয়ে মানুষের বিপদে ছিলেন এবার না। আমরা দেখেছি মানুষের বিপদে ছিলেন না। আমাদের বিজেপি, ভারতীয় জনতা পার্টির আপনি যে কথাটা বললেন, সেই কথাটা আমরা আমরা চিহ্নিত করতে পারলাম যে আপনারা মানুষকে কিছু দেওয়ার ভয়ে আমরা দেখেছি এই ছবি আমরা দেখালাম, তাদের সীমাবদ্ধ জায়গায় রেখেছেন। সেই সময়কাল থেকে আটকে থাকার ফলে যে বিজেপির বেলায় সমস্ত বিধিনিষেধ, অথচ তৃণমূল কংগ্রেস, কিন্তু এই যে আমরা দেখাচ্ছি, দেখুন আপনাকে বিজেপির ছবি দেখাচ্ছি, আমি বলছি তো সেই কথাই যে এটা কি বিধিনিষেধ মানার ছবি? না, এটা এই
খুব মানে যাই হোক, এখনো তো আপনাদের কেন্দ্রের গাইডলাইন রয়েছে যে কোনো অবস্থাতেই চলছে আনলক কি, আপনি যদি নিউ নরমালের কথা বলেন, আজকে যে গাইডলাইন এসছে সেই আজকে গাইডলাইনে ওই বলেছে সময়টা ফাঁকা ছিল না। মাঠে জমায়েত করা যাবে 200 জনের বেশি না। এটা কি সেই ছবি? আনলক 4 ছিল তখন, ওই রকম গাইডলাইন ছিল না। না, সেখানেও গাইডলাইন ছিল যে এত লোক জমায়েত করা যাবে না। আমি বলছি তো সেই রকম গাইডলাইন ওই সময় ছিল না, তখন আনলক 4 চলছিল, আর তখন ধীরে ধীরে সমস্ত কিছুই ওপেন হচ্ছিল। আর আমাদেরকে এতকাল চেপে রেখে যে রাজনীতি করার চেষ্টা করেছিল তার জবাব সাধারণ মানুষ হিসেবে তাতে কি আপনার মনে হলো না যে আরো বেশি আমরা সমস্যায় পড়তে পারি এই রাজ্য? কারণ আপনি একজন রাজ্যের নাগরিক। যথেষ্ট চেষ্টা করেছি, যথেষ্ট সাবধানতা অবলম্বন করে রাজনৈতিক কর্মসূচি পালন করার আমরা চেষ্টা করছি এবং চালিয়েও যাচ্ছি। আর এই কথাটা না বলেই নয় যে উনি একটু আগেই বললেন যে করোনার সময়কালে আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারকে মানুষকে রেশনের সামগ্রী দিতে, কেন্দ্রীয় সরকারকে উজ্জ্বলা যোজনার মাধ্যমে ফ্রি রাজ্য দিয়েছে 500 টাকা করে অ্যাকাউন্টে, ডাইরেক্ট বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে আমরা দিতে দেখেছি। আমরা দেখেছি সমস্ত যে এই করোনার যে চিকিৎসা, সেই চিকিৎসার সমস্ত খরচা কিন্তু কেন্দ্রীয় না, সরকার করোনার ক্ষেত্রে চিকিৎসাকে রাজ্য সরকারও ভূমিকা গ্রহণ করেছে। কেন্দ্রীয় সরকার বিশেষ করে উনি যে কথাটা বললেন, ওনাদের সাংসদরা পশ্চিমবঙ্গের 18 জন, ওনাদের পার্টির নেতারা, ওনাদের কেন্দ্রীয় সরকার এবং ওনাদের কেন্দ্রীয় পার্টি ওনাদের নির্দেশ দিয়েছে আপনারা সুন্দর করে ঘরের মধ্যে থাকবেন। ঘর থেকে বেরোলেই করোনার যে পরিস্থিতি, মানুষের যে খাদ্যের একটা হাহাকার দেখা দিয়েছে, সেখানে আপনাদের পড়তে হবে, খাদ্য নিয়ে যেতে হবে। তাই আপনারা ঘরের মধ্যে বদ্ধ ঘরে আপনারা থাকুন। এই বদ্ধ ঘরে থাকতে দিয়ে আপনারা বলছেন মানুষের পাশে দাঁড়াবেন। আপনাদের এতগুলো সাংসদ, 18 জন, আপনাদের এত নেতা, আপনারা এত মিছিল মিটিং করছেন, আপনারা এত কিছু করছেন। কোভিডের সময় আপনাদের কোনো কর্মী, কোনো নেতা, কোনো সাংসদ আপনারা মাস্ক পরে সুন্দর করে কেউ ঝাড়ু বাঁধলেন, কেউ গান গাইলেন। মানুষ কিন্তু সব দেখেছে। মানুষ বিপদে যে থাকে সে হচ্ছে পরমাত্মীয়। এই মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা মানুষের বিপদে ছিল। তৃণমূল কংগ্রেস আমরা সাধারণ মানুষের বিপদে ছিলাম। জানেন আপনাদের বিজেপির কোন নেতা দেখা পায়নি, ভারতীয় জনতা সাধারণ মানুষ দেখা পায়নি। ক্ষমতা না থাকা সত্ত্বেও তবে করোনার বিপদের সময় আপনারা কয়জন এই বিতর্ক আমাদের চলবে। তবে একটা কথা সঠিক, যে অবস্থার মধ্যে দাঁড়িয়ে রাজনৈতিক কর্মযোগ্য হচ্ছে তা কিছুটা হলেও আমাদেরকে ক্ষতির সম্মুখীন দাঁড় করাবেই, এ কথা সত্য। তবে আমরা যদি বিধিনিষেধ মেনে চলি ভালো থাকবো। একদম অনুষ্ঠানের শেষ দিকে কিছু মানুষ রয়েছেন যাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম বর্তমান পরিস্থিতি নিয়ে, সেই বর্তমান পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তারা কি বলতে চাইছেন। কারণ আমরা একদম অনুষ্ঠানের শেষ, একদম কুচবিহার রাজনীতির প্রশ্ন দিয়ে এবং একটি প্রশ্ন দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তো তার আগে আমরা একবার শোনার চেষ্টা করব ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য যারা সাধারণ মানুষ আছেন তারা কি বলতে চাইছেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। তারপরে আমরা প্রশ্নে যাব, একবার শুনবো যে তারা কি বলছেন। ব্যবসায়ী হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মিছিল করে যাচ্ছে কোভিড পরিস্থিতিতেও, প্লাস বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে আপনি একজন ব্যবসায়ী কিভাবে দেখছেন বিষয়টা? একজন ব্যবসায়ী হিসাবে যে পরিস্থিতি, অর্থনৈতিক আমাদের পরিস্থিতি চলছে, তার মধ্যেও রাজনৈতিক ডামাডোল আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেক দলের মধ্যেই একটা অস্থিরতা, বিভিন্ন জায়গায় খুন ধর্ষণ হচ্ছে। তো আমরা ব্যবসায়ী হিসেবে চাই যে শান্তি চাই আমরা, এবং ব্যবসার যে আমাদের হাল এই রাজনৈতিক পরিস্থিতিতে আমরা চাই যে সমাজে আবার নতুনভাবে শান্তির পরিবেশ ফিরে আসুক। সকল মানুষকে অভিনন্দন, শুভেচ্ছা, এবং আমরা শান্তির পথে ব্যবসায়ী হিসাবে আবার পুনরায় ব্যবসায় আমরা ফিরে আসতে চাই। বর্তমান পরিস্থিতি আবহাওয়ার মধ্যে যে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপনার মতামত? রাজনৈতিক কর্মসূচি বলতে আমাদের কাছে এখন বহু বছর ধরে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে দলীয় রাজনীতি। রাজনীতি তো অনেক ভালো অর্থও আছে, এখন অর্থ বলতে আমরা বুঝি দলীয় রাজনীতি, এ দল ও দল তাদের ব্যাপারটা। তো সেখানে দাঁড়িয়ে
এই মুহূর্তে রাজনৈতিক কর্মসূচি চলছে মানে সেটা বেশ কিছুদিন ধরেই কিন্তু এই কর্মসূচিটা চালু হয়ে গেছে। যখন আমাদের লগুলো করলেন, স্বাস্থ্য দপ্তর থেকে যে ঘোষণাগুলো করলো যে এত কম বা এই সংখ্যা নিয়ে কোথাও কোথাও অনুষ্ঠান করা যাবে, সেখানে আমরা কিন্তু পাশাপাশি লক্ষ্য করলাম সাংস্কৃতিক সংস্থা বা যেগুলো মানে আনুষ্ঠানিক, বাড়ির আনুষ্ঠানিক যে অনুষ্ঠানগুলো, তারা সেগুলো মেনে চললেও যারা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, যারা আমার বাংলা শুধু নয় ভারতেও যারা নির্দেশ দিচ্ছেন, এগুলো স্বাস্থ্য মন্ত্রক, তাদের যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কিন্তু একটা জায়গায় বারবার করে তাদের মানে দ্বিচারিতার প্রমাণ আমরা পাচ্ছি। রাজনৈতিক পরিস্থিতি, কোভিড পরিস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলগুলো মিটিং মিছিল করে যাচ্ছে, প্লাস যে রাজনৈতিক অবস্থান আর এই মিহিরবাবুর দল বদল নিয়ে টালমাটাল এক পরিস্থিতি, মানে অবস্থান নিয়ে, সেই বিষয়ে আপনি একজন রিটায়ার্ড পার্সন হিসাবে কিভাবে দেখছেন বিষয়টাকে, একজন নাগরিক হিসাবে? প্রথমত তো আমরা একজন বয়স্ক নাগরিক এবং রিটায়ার্ড পারসন, আমরা দেখছি যে এই গোটা দেশের ক্ষেত্রে যে অবস্থা আছে, আমাদের রাজ্যের ক্ষেত্রেও তাই। কোভিড পরিস্থিতি নিয়ে অ্যাকচুয়ালি সরকারের যা যা করা উচিত ছিল, যা কেন্দ্র সরকার যা রাজ্য সরকার, কার্য তো কিছু হয়নি। মহাভারতের যুদ্ধ 18 দিন আর নরেন্দ্র মোদী 21 দিন সময় চেয়েছিল কোভিডে। আজকে ভারতবর্ষ গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে আছে আমেরিকার পরে সংক্রমণের দিক থেকে। ফলে একটা অবস্থা আছে, রুটি বাঁধাও থালা বাজা নানা রকম ইত্যাদি বিষয়। আমাদের রাজ্য একই বিষয়, নানা রকম কোভিড হসপিটাল ইত্যাদি বিষয় সমস্ত জায়গায় হলো। 65টা 70টা মানুষ মারা যাচ্ছে, অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে, বসতে পারছে না। এটা হচ্ছে সরকারের ভূমিকা। ফলে এখন বেঁচে থাকা নিজেদের বাঁচে, এবং সবচেয়ে বেশি বয়স্ক নাগরিক যে আমাদের মতো মানুষ যারা আছেন, তারা খুবই আতঙ্ক অবস্থার মধ্যে আছেন, বাড়ছে। আজকে দাঁড়িয়ে যে সামাজিক যা অবস্থা হলো, যে কথা বললে প্রশ্ন করলেন যে সামাজিক, আমরা এই কথাই শুনছিলাম। তাই অনুষ্ঠানের শেষ, আপনারা যতক্ষণ আলোচনা করছিলেন একদম শেষের দিকে কোচবিহার রাজনীতি এবং তার সাথে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তোলপাড় যে কথা, আমি আপনাদের একটা পোস্টার দেখাবো যে শুভেন্দু অধিকারী রাজ্যের পরিবহন মন্ত্রী এবং বলতেই পারেন এই মুহূর্তে রাজ্য রাজনীতির চর্চিত বিষয়, এবং তার সাথে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী, এই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। প্রথমে মিহিরবাবু একটি সাংবাদিক বৈঠক করেন, সেই সাংবাদিক বৈঠকে একরাশ ক্ষোভ উগরে দেন, এবং তারপরই কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতী রাভা তিনিও একটি বক্তব্য রাখেন এবং তিনি বলেন যে তাকে দলে স্বাগত। একবার শুনবো মিহিরবাবু কি বলেছে, এবং তারপর আমি প্রশ্নটাই যাব। একবার শুনবো যে মিহিরবাবু কেনই বা একরাশ ক্ষোভ উগরে দিলেন তার এই সাংবাদিক বৈঠক। দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, প্রায় 50 বছরের রাজনৈতিক জীবনের পর অবশেষে তিনি দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন। কেন দেখুন। তৃণমূল কংগ্রেসের যাবতীয় সাংগঠনিক দায়িত্ব ও কর্তব্য থেকে আজ নিজেকে অব্যাহতি দিলাম। 50 বছরের রাজনৈতিক জীবন আমার, এই সুদীর্ঘ অর্ধ শতাব্দীর যাত্রাপথ কোনোদিনই মসৃণ ছিল না। শত ঝড়ঝঞ্ঝায় অজস্রবার ক্ষতবিক্ষত হয়েছে আমার শরীর ও মন দুই। তাই কেবল সাংগঠনিক দায়িত্ব ত্যাগই নয়, সেই সঙ্গে এও জানাচ্ছি আমার দলনেত্রীর নির্দেশ পেলে আমি বিধায়ক পদ থেকেও ইস্তফা দিতে প্রস্তুত আছি। কোনো রাজনৈতিক দল কোনো কন্ট্রাক্টর সংস্থাকে দিয়ে চালাতে গেলে সেই সংগঠনের ক্ষতি হওয়ার সম্ভাবনা 100%। সংগঠনের কাজ সংগঠনের কর্মীরাই করবে। আইপ্যাক নামক কোন কন্ট্রাক্টর সংস্থা যদি দল পরিচালনা করার ক্ষেত্রে নির্দেশ দেয়, তাহলে দলের ভালো হয় না। এর ঠিক এই কথার পরিপ্রেক্ষিতে কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতী রাভা তিনি কি বলেছেন একবার শুনবো, তারপরে আমরা প্রশ্নে যাব। আজকে যে বিধায়ক বলেছেন, সত্যি সম্মানীয় সেই বিধায়ক, তার জনদরদি এবং লোকমুখে
যে তৃণমূল কংগ্রেসের যে কয়েকজন বিধায়ক আছেন তার মধ্যে যে গ্রহণযোগ্যতা মাননীয় মিহিরদারই বেশি আছে তৃণমূল কংগ্রেসের। উনি যে কথাগুলো বলেছেন, মাননীয়াকে চিঠি লিখেছেন, বিধায়করা তারা নির্বাচিত হয়েছেন, এলাকায় তাদের বিধানসভায় তাদের প্রাধান্য দেওয়া তো অবশ্যই উচিত, তাদের দল দেয়নি। তবে সাংবিধানিক তাদের তৃণমূল কংগ্রেসের দলীয় ব্যাপারে আমরা কিছু বলতে চাই না, কিন্তু তবুও বলতে হয় ওনার 50 বছরের জীবনে যে একজন বিধায়ক বলছেন যে আমি আর এই রাজনৈতিক দল করতে চাই না, বা সেখানে তিনি সম্মান দিচ্ছেন না, তার মতামতকে প্রাধান্য দেওয়া হয়নি। আমরা স্বাগত জানাচ্ছি আমাদের দলে, এবং উনি মাননীয়ার কাছে চিঠিও দিয়েছেন যে তার বিধায়ক পদ থেকেও ইস্তফা দিতে চান। আজকে এই যে জায়গা, ঠিক এই জায়গায় আমি প্রথম প্রশ্ন খোকনবাবুকে করব যে এতদিনের বর্ষীয়মান নেতৃত্ব, তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব, বিধায়ক, তিনি এই ধরনের মন্তব্য করলেন, তাহলে কি গোষ্ঠী কোন্দল চরমে? দেখুন, সমস্ত বিষয়টা বিধায়ক মিহির গোস্বামীর ব্যক্তিগত বিষয়। আমি রাজনীতিতে মনে করি না যে নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেম প্লেটটা আছে বলেই অনেক বড় বড় কথা বলা যায় দলে থেকে। আমি মনে করি দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে। বিধায়কের ব্যক্তিগত বিষয়, বিধায়ক নিজেই বুঝবেন ভালো মন্দ, তার ভালো মন্দর বিষয়ে তাকেই আমি বুঝতে দিলাম। আগামী দিনে যদি বলার লাগে, আগামী দিনে ঠিক আমি আপনাদের এখানে এসে আমি সঠিক কথাটাই বলে যাব। এইখানেই আসবো। তাহলে বারবার বিজেপির পক্ষ থেকে বলা হয় যে তারা অন্য দল ভাঙিয়ে আনেন না। মিহিরবাবুকে নেওয়ার জন্য সরাসরিভাবে বিজেপির সভানেত্রী বলেছেন তাকে স্বাগত। তাহলে কি আপনারা মনে করছেন যে কোচবিহারে বিজেপির নেতৃত্বের অভাব? দেখুন, এখানে নেতৃত্বের অভাব বলে কিছু নেই, আর আপনার সেই কথাটাও ঠিক নয়। রাজনীতিতে অন্য দল ভাঙিয়ে সমস্ত দল, কারণ বিজেপি দলটা 6%-এর দল ছিল, আজকে সেটা 41%-এর দল। তো যেই সংখ্যাটা বাড়লো সেটা কোনো না কোনো দল থেকেই এসেছে। তো আমাদের যিনি আজকের সাংসদ, উনিও গিয়েছিলেন দেখা করতে। হ্যাঁ, উনিও একটা দল থেকে এসেছে। তো খুব স্বাভাবিকভাবেই ওই খোকনবাবুর কথাটার সঙ্গে সহমত জানাতে হয় যে উনি যে শ্লোকটা বললেন বা ওই কবিতাটা বললেন যে নদীর একুল ভাঙে অকুল করে, এটা একদম যথার্থ। তার মানে এটাই বলা যায় যে রাজনৈতিক দল বদলের খেলা হচ্ছে সাপ লুডুর খেলা, এবং তা চলতে থাকবে আর দিনে। ওনার মতন, মিহিরবাবুর মতন একজন অভিজ্ঞ, কোচবিহার জেলার রাজনীতিতে নক্ষত্র বলা চলে, উনি যদি সিদ্ধান্ত নেন ভারতীয় জনতা পার্টিতে উনি যোগদান করবেন, তাহলে আমি মনে করি ভারতীয় জনতা পার্টির আমরা যারা সৈনিক আছি, আমরা সাদরে ওনাকে স্বাগত। আপনাদের দলে আসছেন? এ বিষয়ে সেই রকম আমাদের সাথে কোনো রকম কোনো কথা হয়নি, আর বাকিটা সময়ে সব হবে। দর্শক বন্ধু যারা আছেন তারা জানেন যে কি অবস্থায় রয়েছে। কিছুদিন আগে তার সাথে সাংসদ দেখা করতে যাওয়ার পর রাজ্যের 2 মন্ত্রী দেখা করতে যান, এবং সোশ্যাল মিডিয়ায় বারবার তার লেখা ভাইরাল হচ্ছে। আর তা নিয়েই চাপান উত্তর কোচবিহার জেলা রাজনীতি অনুষ্ঠানের একদম শেষ প্রশ্ন করার আগে আমরা দেখব এর আগের বিধানসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফল, এবং তারপর লোকসভা নির্বাচনের ফলাফল, এবং তারপরেই শেষ প্রশ্নটি করে আমাদের এই অনুষ্ঠান শেষ করব। তার আগে একবার দেখব বিধানসভার ফলাফল বিধানসভা ভিত্তিক। প্রথমেই বিধানসভা ভিত্তিক ফলাফল। মেকলিগঞ্জ তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ 41, বিজেপির 12। অর্থাৎ আমি এখানে পার্সেন্টেজ অফ ভোট, টোটাল ভোট সবটাই দেওয়া রয়েছে, তবু বললাম। মাথাভাঙ্গা তৃণমূল কংগ্রেস 48, বিজেপির 15.6। প্রত্যেকটি বিধানসভা রেজাল্ট আপনাদের দেখাবো। কোচবিহার উত্তর, যেখানে ফরওয়ার্ড ব্লক জেতে, তাদের ভোট পার্সেন্টেজ 43, বিজেপির 13, তৃণমূল কংগ্রেস 38।
কোচবিহার দক্ষিণ চর্চিত এই মুহূর্তে, তৃণমূল কংগ্রেস 48, বিজেপি 10 এবং ফরওয়ার্ড ব্লক সে জায়গায় 30.8, 0.8। শীতলকুচি তৃণমূল কংগ্রেস 44.10 এবং বিজেপি 11.9, সেখানে বামরা রয়েছে 37.49। সিতাই তৃণমূল কংগ্রেস 47.39, বিজেপি 12.74 এবং অন্যান্যরা যদি ধরে নিই বা কংগ্রেস সেখানে ধরে নিই 38.82। দিনহাটাতেও তৃণমূল কংগ্রেস 45, বিজেপি 11 এবং অবশ্যই অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক যারা রয়েছেন তারা 38। নাটাবাড়ি কেন্দ্র উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দপ্তর, তৃণমূল কংগ্রেস 46 এবং বিজেপি সেখানে মাত্র 10, পাশাপাশি বামেরও ভোট রয়েছে 38। তুফানগঞ্জে 44.21 এবং 15. মেখলিগঞ্জ। আপনাদের সবকটা বিধানসভা রেজাল্ট দেখালাম, এবার দেখাবো ঠিক তারপর যে লোকসভা নির্বাচন হয়েছে যেখানে প্রথমবারের জন্য বিজেপি সাংসদ নির্বাচিত হন কোচবিহার থেকে, সেই ফলাফল। লোকসভা নির্বাচন, বিজেপির ভোট পার্সেন্টেজ 47.99, তৃণমূল কংগ্রেসের 44.43, অন্যান্যরা রয়েছে, লেফটের ভোটও সেখানে বেশ খানিকটা কমে 3.07 এবং অন্যান্য যা রয়েছে তা কিছু। এখন প্রশ্ন হচ্ছে যে 2016 বিধানসভা নির্বাচন এবং তারপরে লোকসভা নির্বাচনে দেখুন এখনো দেখা যাচ্ছে লোকসভার ফলাফল 2019, বিজেপির ভোট ব্যাংক 47.98 এবং তৃণমূল কংগ্রেসের 44.43, বামেদের ভোট অর্থাৎ যেটা লেফট তাদের ভোট 3.07, অন্যান্য 1.8। এই যে লোকসভা নির্বাচনের ফলাফল, তার আগে বিধানসভা নির্বাচন, তারপর লোকসভা নির্বাচন, বিজেপির ভোট পার্সেন্টেজ হু করে বেড়ে 44.something-এ পৌঁছেছে। এখন আমার প্রশ্ন যে এই ভোটটি তো অবশ্যই বামেদের ভোট ভাগ হয়ে গেছে, সামনে 2021-এর বিধানসভা নির্বাচন, একদম শেষ প্রশ্ন, কি হবে বিধানসভার ফলাফল সঞ্জয় বাবু? কোচবিহারের 9টি বিধানসভা রয়েছে। কোচবিহারের আমরা সাংগঠনিকভাবে 8টা সিট দেখি, মেখলিগঞ্জ জলপাইগুড়ি দেখে, একদম জলপাইগুড়ি জেলা না, তবুও এটা আমাদের কোচবিহার জেলা। আমরা আমাদের যা হিসেব নিকেশ আমরা করেছি তাতে আমরা প্রায় প্রত্যেকটা সিটি আমরা জিততে চলেছি এবং প্রত্যেকটাতেই 50% উপরে ভোট আমরা পাবো, এই আশা আমাদের বিভিন্ন হিসাব নিকেশে আসে। এখন বামেদের ভোট কি আপনারা পাবেন? কারণ লোকসভায় বামেদের ভোটেই আপনারা জয়লাভ করেন, তৃণমূলের ভোট কিন্তু কমেনি, পার্সেন্টেজ বেড়েছে। দেখুন, পরিষ্কার কথা বলতে গেলে গ্রাম বাংলার মানুষ এই মুহূর্তে, আপনারা ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখবেন, গ্রাম বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস থেকে নিষ্কৃতি চাইছে, সে কারণেই বিজেপিতে ভোট। আর কেন্দ্রে যে নরেন্দ্র মোদীর সরকার, সেই সরকারের যে উন্নয়ন স্তব্ধ হয়ে আছে এই সরকার, এই রাজ্যের সরকারের জন্য, সেটা গ্রাম বাংলার মানুষ আজকাল মিডিয়ার দৌলতে সমস্ত প্রত্যন্ত গ্রামে পর্যন্ত পৌঁছে গেছে, আপনাদের দৌলতে। আর সেই জন্যই গ্রাম বাংলার মানুষ মানসিকভাবে তৈরি হয়ে গেছে যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার বসাতেই হবে। আমাদের অনুষ্ঠান একদম শেষ, তাই শেষ প্রশ্নে বারবার খোকনবাবুর কাছে, খোকনবাবু কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমরা 2021 কোচবিহার জেলার 9টি বিধানসভা আমরা তৃণমূল কংগ্রেস আমরা পুনরায় দখল করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখেই আমরা তৃণমূল কংগ্রেস আমরা ময়দানে নেমেছি। মানুষের আশীর্বাদ আমাদের সাথে আছে এবং থাকবে। কিন্তু এই যে লোকসভায় যে বামেদের ভোটটা চলে গেল বিজেপির ক্ষেত্রে, কি মনে হয় বিধানসভায় কি হবে? দেখুন, ওটা তো হচ্ছে বামপন্থী যারা ছিল তারাই লোকসভায় বিজেপিকে ভোট দিয়ে, আপনাদের ভোট কমেনি, বেড়েছে। আমাদের ভোট বেড়েছে। আমাদের মার্জিন যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, এই ভোট ব্যাংক তো আমাদের বাড়ছে। হ্যাঁ, সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে বামেদের ভোটটা কি হবে? বামেদের ভোটটা কি হবে? নয়, বামেদের ভোটটা বামরা কাকে দেবে, রামকে দেবে না শ্যামকে দেবে, সেটা বামের বিষয়। আপনারা নয়, আমরা নয়। দর্শক বন্ধুরা, একদম অনুষ্ঠানের শেষ, তাই আপনাদের জানাচ্ছি, একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা রয়েছেন অর্থাৎ খোকন বাবু, খোকন মিয়া, তিনি সাধারণ সম্পাদক, তিনি বলছেন নয়, উন্নয়নকে হাতিয়ার করেই মানুষ ভোট দেবে। ঠিক অপর পক্ষে
কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় বাবু বলছেন তারাও নয়, কারণ গ্রাম বাংলায় আওয়াজ উঠেছে যে মোদির উন্নয়ন যা তাই রাজ্যে হচ্ছে না, এই সরকারের আমলে, তাই সরকার পরিবর্তন করে। অর্থাৎ দুজনেই দাবি করছেন নয়। এখন খুব সামনে বিধানসভা নির্বাচন, তার আগে আমরা বারংবার এই টক্করের লড়াইয়ের সম্মুখীন হব এবং প্রতি মুহূর্তে আপনাদের আপডেট জানাবো। এখন দেখার সাধারণ মানুষ কিভাবে কাকে জিতিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসান, তার জন্য কিছুদিন চোখ রাখতে হবে ডিজিটাল বাংলার পর্দায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের প্রত্যেককে দুজনকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। যুক্তি, তর্ক, কে এগিয়ে কে পিছিয়ে, চুলছেরা বিশ্লেষণ নিয়ে ব্যাটেল গ্রাউন্ডে সঙ্গে কিংসু, কাটায় কাটায় টক্কর।